ওকে, এখন আমরা দেখতে দেখতে আমাদের ফিফথ চ্যাপ্টারে চলে এসেছি, যেটা হচ্ছে কি আমাদের কেমিক্যাল বন্ড। সো আমরা এখন হচ্ছে কি আমাদের কেমিক্যাল বন্ড সম্পর্কে জানবো। প্রথমে তোমার দেওয়া আছে যোজ্যতা ইলেকট্রন অর্থাৎ ভ্যালেন্স ইলেকট্রন। কোনো একটা পরমাণুর সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে তাকে আমরা কি বলি? যোজ্যতা ইলেকট্রন বা ভ্যালেন্স ইলেকট্রন। এখানে তোমার দেওয়া আছে কি নাইট্রোজেনের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কি 5, সুতরাং তার যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কি 5। সেম ভাবে ফ্লোরিনের ক্ষেত্রে 7, ক্যালসিয়ামের ক্ষেত্রে কি আমাদের 2। সো হচ্ছে কি আমরা বলতে পারি আমাদের সর্ববহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যাই হচ্ছে কি যোজ্যতা ইলেকট্রন। পরবর্তীতে আমরা চলে যাই যোজনী বা যোজ্যতা। এখন যোজনী বা যোজ্যতা বলতে কি বোঝায়? একটি পরমাণুর সাথে অপর একটি মৌলের পরমাণুর যুক্ত হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? যোজনী বা যোজ্যতা বলা হয়। সো তুমি এই সংজ্ঞাটা ভালো করে পড়ে ফেলবা। এখানে তোমার বেশ কিছু কথা বলা আছে। তোমার যোজনী বিষয়টা তোমাকে এখানে বোঝানো হয়েছে কথা বলার মাধ্যমে। সো এগুলো রিডিং করে নিবা। কিন্তু এইখানে দেখো, এখানে তোমার টেবিল দেওয়া আছে। টেবিলগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে কি আমাদের, যেমন এখানে আমাদের কি কার্বন আছে, কার্বন কি করে ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করে থাকে। সিমিলারলি ফ্লোরিনও হচ্ছে কি আমাদের ভিন্ন ভিন্ন যোজনী প্রদর্শন করে থাকে। এখন হচ্ছে কি ভিন্ন ভিন্ন যোজনী তো প্রদর্শন করে আমরা বুঝলাম, তার একটা উদাহরণ দেখবো। যেমন নাইট্রোজেনের হচ্ছে কি 3 এবং 5 হয়, তার উদাহরণ হচ্ছে কি এবং তার উদাহরণ হচ্ছে কি অ্যামোনিয়া এবং নাইট্রোজেন পেন্টাঅক্সাইড। এই উদাহরণগুলো আমাদের দেওয়া আছে। সো কি করবা তুমি এই চার্টগুলো ভালোভাবে দেখবা। ভালোভাবে বলতে অনেকবার দেখবা, কয়েকবার দেখবা, যাতে তুমি এখান থেকে প্রশ্ন আসলে আনসার করতে পারো। ওকে, পরবর্তীতে আমাদের দেওয়া আছে কি যৌগমূলক ও তাদের যোজনী। যৌগমূলক সংখ্যাটা খুবই ভালোভাবে পড়ে ফেলবা। তোমার বলা হচ্ছে কি একাধিক মৌলের দেওয়া আছে, একাধিক মৌলের কতিপয় পরমাণু বা আয়ন পরস্পরের সাথে মিলিত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছ তৈরি করে এবং একটি মৌলের নিয়ে আচরণ করে, তাকে আমরা কি বলি? যৌগমূলক বা রেডিক্যাল বলি। যৌগমূলক বা রেডিক্যাল বলি। তার উদাহরণ দেওয়া আছে এবং তার চার্জগুলো দেওয়া আছে, অর্থাৎ আধানগুলো দেওয়া আছে। তার আধান যত তার যোজনী তত। সো তুমি কি করবা? এই চার্টটা ভালো করে পড়ে ফেলবা। পরবর্তীতে আমাদের দেওয়া আছে কি যৌগের রাসায়নিক সংকেত। এই যে আমরা পানির একটা সংকেত লিখতেছি, পানির একটা সংকেত, এটা হচ্ছে কি একটা যৌগের রাসায়নিক সংকেত। সিমিলারলি হচ্ছে কি আমাদের সালফিউরিক অ্যাসিড H2SO4, এটা হচ্ছে কি একটা রাসায়নিক সংকেত। এগুলো হচ্ছে কি এই কথাগুলোই তোমার এখানে দেওয়া আছে, কিভাবে আমরা এই জিনিসগুলো লিখলাম। সো এগুলো তুমি নিজ দায়িত্বে রিডিং করে ফেলবা। পরবর্তীতে তোমার দেওয়া আছে কি আণবিক সংকেত ও গাঠনিক সংকেত। আণবিক সংকেত বলতে কি বোঝায়? আণবিক সংকেত হচ্ছে কি আমরা প্রতীকের মাধ্যমে যা প্রকাশ করি সেটা হচ্ছে তোমার আণবিক সংকেত। আর গাঠনিক সংকেত হচ্ছে কি আমরা তার গঠনটা একে যেভাবে দেখাই সেটা হচ্ছে কি তার গাঠনিক সংকেত। এখানে পানিটা দেওয়া আছে, পানির আণবিক সংকেত হচ্ছে কি তোমার H2O এবং গাঠনিক সংকেত হচ্ছে কি তোমার একটা অক্সিজেন এবং দুই পাশে কি দুইটা হাইড্রোজেন পরমাণু অবস্থান করবে। এটা হচ্ছে কি তার গাঠনিক সংকেত। সে কি করবে? একটা ভি শেপে অবস্থান করে। ওকে, এই চিত্রটা আমরা একটু পরবর্তীতে দেখতে পাবো আরো ভালো করে। সিমিলারলি আমাদের মিথেনের ক্ষেত্রেও আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত দেওয়া আছে। এগুলো আমরা কি করবো একটু দেখে নিব ভালো করে। তোমাকে আরেকটা বলে দিই, তুমি হচ্ছে কি H2PO2, H2PO3, H2PO4, এই তিনটা সংখ্যা তুমি একটু ভালো করে দেখে যাবা। এগুলো কি করবা? তুমি একটু খোঁজাখুঁজি করে এগুলো বের করবা। তার আণবিক সংকেত তো আমি লিখেই দিলাম, এখন তুমি কি করবে? এগুলোর গাঠনিক সংকেতটুকু একটু দেখে নিবা এবং তাদের আকারের, তাদের যোজনীর কতটুকু চেঞ্জ হয় সেগুলো একটু জেনে নিবা। পরবর্তীতে আমরা চলে যাই অষ্টক ও দুয়ের নিয়ম। অষ্টক নিয়ম বলতে কি বোঝায়? কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকবে, এটাকে আমরা কি বলতেছি? অষ্টক নিয়ম। আর দুয়ের নিয়ম বলতে কি বোঝায়? কোনো পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে একাধিক জোড় ইলেকট্রন অবস্থান করবে। জোড় বলতে কি বোঝাচ্ছে? আমরা দুইটা ইলেকট্রন একসাথে অবস্থান করবে, এটাকে আমাদের বলা হচ্ছে দুয়ের নিয়ম। দুয়ের নিয়মটা কেন আসলো? কারণ অষ্টক নিয়মের মাধ্যমে সবসময় সবকিছু ব্যাখ্যা করা যায় না, সেজন্য হচ্ছে কি আমাদের দুয়ের নিয়মের সাহায্য নেওয়া লাগতেছে। এখানে তোমার বলা আছে কি বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কি বলা হচ্ছে? বেরিয়ামের সর্ববহিস্থ শক্তি স্তরে 2 জোড়া অর্থাৎ 4টি ইলেকট্রন আছে এবং BF3 এর ক্ষেত্রে আমাদের বোরনের সর্ববহিস্থ শক্তি স্তরে 6 জোড়া অর্থাৎ 6টি ইলেকট্রন অবস্থান করতেছে। এখানে এখানে আমাদের অষ্টক নিয়মটা মানতেছে না, কারণ হচ্ছে কি এখানে সর্ববহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন নাই, কিন্তু হচ্ছে কি জোড়া আকারে ইলেকট্রন অবস্থান করতেছি। তার মানে কি আমাদের দুইয়ের নিয়মটা এখানে অ্যাপ্লাই হচ্ছে। পরবর্তীতে আমরা চলে যাব নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা। নিষ্ক্রিয় গ্যাস কারা? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন। এখন তোমার এখানে কারণ দেওয়া হয়েছে নিষ্ক্রিয় গ্যাসগুলো কি কারণে নিষ্ক্রিয়। কারণ হচ্ছে কি হিলিয়ামের ক্ষেত্রে তার সর্ববৃহৎ শক্তি স্তরে 2টি ইলেকট্রন ধারণ করতে পারে এবং তার 2টি ইলেকট্রনই আছে, অর্থাৎ তার আর কোনো চাহিদা নাই। তার কোনো চাহিদা না থাকলে সে কোনো রিয়েকশনে জড়াবে না, অর্থাৎ সে নিষ্ক্রিয়ভাবে অবস্থান করবে। সিমিলারলি তোমার ক্রিপ্টন, জ্যানন, রেডন, তাদের সর্ববৃহৎ শক্তি স্তরে কি 8টি ইলেকট্রন প্রয়োজন এবং 8টি ইলেকট্রনই আছে। সো সে কি করবে? একটা নিষ্ক্রিয়তা অবলম্বন করবে। আমরা পরবর্তীতে চলে যাই, আমাদের বলা হচ্ছে কি রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধন গঠনের কারণ। এই যে আমরা যে মাত্র পড়ে আসলাম নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাসগুলোর কি কোনো চাহিদা আছে? তার কোনো চাহিদা নাই, তার যতগুলো ইলেকট্রন দরকার ছিল ততটুকুই আছে। সো সে কি করবে? নিষ্ক্রিয়তা অবলম্বন করবে। কিন্তু আমাদের কিছু কিছু পরমাণু আছে, যেমন সোডিয়াম আছে তোমার, ম্যাগনেসিয়াম, ক্লোরিন, ফ্লোরিন, তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রয়োজন, কিন্তু সোডিয়ামের ক্ষেত্রে আছে তোমার 1টি ইলেকট্রন। তোমার হচ্ছে কি
ফ্লোরিনের ক্ষেত্রে আছে কয়টা, তোমার 7টা ইলেকট্রন আছে। সো হচ্ছে কি আমাদের যতগুলো ইলেকট্রন প্রয়োজন ঠিক ততগুলো নাই, সুতরাং তার কি করা লাগবে, ওই ইলেকট্রন অর্জন করা লাগবে। কিভাবে করবে, এই ইলেকট্রন অর্জন করার জন্য সে কি করবে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। সে কি করবে, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। এখন দেখো তোমার সোডিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তরে কি একটি ইলেকট্রন আছে, সে কি করবে, একটি ইলেকট্রন ছেড়ে দিবে। ছেড়ে দিলে তার সর্ববহিস্থ শক্তি স্তরে এখন কয়টি, 8টি ইলেকট্রন থাকতেছে। তার মানে কি, সে এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু একটি ইলেকট্রন ত্যাগ করার কারণে সে কি করবে, ক্যাটায়ন গঠন করবে। সিমিলারলি আমরা যদি ক্লোরিনের ক্ষেত্রে দেখি, ক্লোরিনের সর্ববহিস্থ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, তার চাহিদা কত, তার আর একটি ইলেকট্রন লাগবে। সো সে কি করবে, একটি ইলেকট্রন গ্রহণ করবে। গ্রহণ করলে সে কি করবে, অ্যানায়ন গঠন করবে। এই কথাগুলাই তোমার এখানে বলা আছে, এগুলো একটু নিজে নিজে পড়ে নেবে। তোমার এখানে ক্লোরিন এবং ক্লোরিন আয়নের কথা বলা হচ্ছে। তারা কি কারণে এই কাজগুলো করে, তারা করে কারণ হচ্ছে কি তাদের সর্ববহিস্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন প্রয়োজন, অর্থাৎ তাদের স্টেবিলাইজিং হওয়া লাগবে, অর্থাৎ তারা স্টেবল হতে চায়। কিভাবে হতে চায়, হয়তো ইলেকট্রন ত্যাগের মাধ্যমে অথবা গ্রহণের মাধ্যমে। যখন সে ইলেকট্রন ত্যাগ করবে তখন সে কি করবে, ক্যাটায়ন গঠন করবে। যখন সে ইলেকট্রন গ্রহণ করবে সে কি করবে, অ্যানায়ন গঠন করবে। ওকে, পরে তারপর আমাদের দেওয়া আছে আয়নিক বন্ধন এবং সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন হচ্ছে কি, যদি তোমার ধাতু এবং অধাতু একসাথে বন্ধন গঠন করে তাকে আমরা কি বলতেছি, আয়নিক বন্ধন। এবং যদি তোমার দুটি অধাতু পরমাণু একসাথে যুক্ত হয় তখন আমরা কি বলতেছি, তাকে সমযোজী বন্ধন বলতেছি। এখানে তুমি একটু দেখো, তোমার এই কথাগুলো লেখা আছে। যেমন সোডিয়াম হচ্ছে তোমার ধাতু, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠন করছে। ক্লোরিন হচ্ছে একটা অধাতু, সে একটা ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করছে। এবং ক্যাটায়ন, এখন ক্যাটায়ন এবং অ্যানায়নের মাঝে যেই বন্ধনটা গঠিত হবে তাকে আমরা কি বলতেছি, আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন গঠনের মাধ্যমে কি হবে, সোডিয়াম ক্লোরাইড গঠিত হবে। এই যে আমাদের সোডিয়াম ক্লোরাইড এখানে গঠিত হয়েছে কিসের মাধ্যমে, আয়নিক বন্ধনের মাধ্যমে। আয়নিক বন্ধনে কি হয়, একজনকে ইলেকট্রন ছেড়ে দিতে হয়, আরেকজনকে ইলেকট্রনটা গ্রহণ করে নিতে হয়। তারপর আমাদের এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো আমরা পড়ে নিব। পরবর্তীতে আমাদের বলা হচ্ছে কি, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধন হচ্ছে কি, দুটি ধাতব পরমাণুর মাঝে সংগঠিত হয়। ধাতব পরমাণু হচ্ছে আমাদের কারা কারা আছে, আমরা যদি দেখি আমাদের অক্সিজেন আছে, তারপর আছে হাইড্রোজেন আছে। আমরা হাইড্রোজেনের কথাই ধরি, আমাদের একটা হাইড্রোজেন পরমাণু সর্ববহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। তার কয়টা লাগবে, তার 2টা ইলেকট্রন লাগবে। সো হচ্ছে কি, তার একটা অভাব আছে, এখন কি করবে, সে একটা ইলেকট্রন চায়। তার পাশাপাশি কি আরেকটা হাইড্রোজেন পরমাণু আছে, তারও একটা ইলেকট্রন আছে, তারও একটা ইলেকট্রন লাগবে। এখন সে কি করবে, তার শেষ অবলম্বন, একটা ইলেকট্রন তাকে দিতে পারবে না, সেও তাকে দিতে পারবে না। সো তারা কি করবে, একটা ডিসিশনে আসবে। তারা বলবে, ভাই চলো আমরা কি করি, আমরা শেয়ার করে ফেলি। সো তারা কি করবে, 2টা ইলেকট্রন তাদের মাঝামাঝি শেয়ার করে ফেলবে এবং তার মাধ্যমে কি করবে, একটা বন্ধন গঠন করবে। এটাকে আমরা কি বলতেছি, সমযোজী বন্ধন। ওকে, আমাদের এই কথাগুলো এখানে বলা হয়েছে, হাইড্রোজেন কিভাবে সমযোজী বন্ধন গঠন করে, অক্সিজেন কিভাবে সমযোজী বন্ধন গঠন করে, এই কথাগুলো আমাদের এখানে বলা হয়েছে। এগুলো কি করবা, তুমি নিজেইটা রিডিং করে নিবা। ওকে, এইখানে তোমার বেশ কিছু কথা বলা হচ্ছে, কিভাবে আমাদের নাইট্রোজেন, ক্লোরিন, তাদের মাঝে কি ধরনের বল কাজ করে। তারা যেহেতু একটা সমযোজী বন্ধন গঠন করতেছে, সো তাদের মাঝে হচ্ছে কি একটা দুর্বল ভ্যান্ডার ওয়ালস বল কাজ করতেছে। কিন্তু আমাদের আয়নিক বন্ধনের ক্ষেত্রে কি হয়, এই যে আমাদের আয়নিক বন্ধনের ক্ষেত্রে তাদের মাঝে হচ্ছে কি ইলেকট্রোস্ট্যাটিক বল কাজ করে। কিন্তু সমযোজী বন্ধনের ক্ষেত্রে হচ্ছে কি আমাদের ভ্যান্ডার ওয়ালস বল কাজ করে। কি কাজ করে, ভ্যান্ডার ওয়ালস বল কাজ করে। আমাদের ইলেকট্রোস্ট্যাটিক বলটা হচ্ছে কি বেশি শক্তিশালী, ভ্যান্ডার হচ্ছে কি আমাদের কম শক্তিশালী। এই জিনিসগুলো আমাদের জানা থাকলে আমাদের পরবর্তী টপিকসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের বলা হচ্ছে কি, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক। গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক কার বেশি হবে, তুমি দেখো আমাদের আয়নিক যৌগের ক্ষেত্রে তাদের মাঝে ইলেকট্রোস্ট্যাটিক বল কাজ করে, যেটা খুবই শক্তিশালী। তাদের ভাঙতে হচ্ছে কি আমাদের প্রচুর পরিমাণ হিট দিতে হবে। সো তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উভয়টাই বেশি হবে। কিন্তু যখন হচ্ছে কি আমরা সমযোজী বন্ধন নিয়ে কাজ করবো, তাদের মাঝে হচ্ছে কি দুর্বল ভ্যান্ডারওয়ালস বল কাজ করবে। সো এই বন্ধনটা ভাঙতে আমাদের কি করা লাগবে, কম পরিমাণ শক্তি দেওয়া লাগবে। সো হচ্ছে কি তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হবে, আয়নিকের বেশি হবে, সমযোজীর কম হবে। এই কথাগুলো এখানে আলোচনা করা হয়েছে। তারপর আমাদের দেওয়া আছে কি, দ্রাব্যতা। নর্মালি আমরা কি করি, পানিতে কোনো কিছু দ্রবীভূত করি। যদি আমরা পানিতে তোমার সোডিয়াম ক্লোরাইডটাকে দ্রবীভূত করি, সোডিয়াম ক্লোরাইডটা কি হবে, ভেঙে যাবে, একটা সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হবে। তোমার পানিটাও হচ্ছে কি 2টা আয়নে বিভক্ত হবে, একটা হচ্ছে কি ডেল্টা মাইনাস, একটা হচ্ছে কি তোমার ডেল্টা প্লাস। এখন তুমি দেখো তাদের মাঝে আকর্ষণ কাজ করবে। ডেল্টা প্লাস হচ্ছে কি হাইড্রোজেন ক্লোরিনকে আকর্ষণ করবে, সোডিয়াম প্লাসকে অক্সিজেন আকর্ষণ করবে। সো এই আকর্ষণ করে কি করবে, সে এই আকর্ষণ টান বলের মাধ্যমে কি করবে, সোডিয়াম ক্লোরাইডকে আলাদা করে ফেলবে এবং তাদের মাঝে কি হবে, দ্রবীভূত হয়ে যাবে। অর্থাৎ পানিতে খুব ইজিলি সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত হয়ে যায়। অর্থাৎ আয়নিক যৌগ পানিতে খুব দ্রুত দ্রবীভূত হয়ে যায়। কিন্তু সমযোজী যৌগের কি হয়, এই আয়নগুলা থাকে না, সো তারা কি করে, তারা ইজিলি দ্রবীভূত হইতে পারে না। কিন্তু তোমার হচ্ছে কি একটা সমযোজী যৌগ হচ্ছে কি তোমার মিথানল, CH3OH, অর্থাৎ যেটাকে বাংলায়
বিয়ার বা মদ বলা হয়, সেটা হচ্ছে কি তোমার মিথানল। মিথানলগুলো কি করে, তারা পানিতে দ্রবীভূত হয়ে যায়, কারণ হচ্ছে কি তার মাঝে একটা আয়ন তৈরি হয়, তার মাঝে কি হয়, একটা আয়ন তৈরি হয়ে যায়। যদিও সে একটা সমযোজী যৌগ, যদিও মিথানল একটা সমযোজী যৌগ, তার মাঝে কি হয়, আয়ন তৈরি হয়, এবং ওই আয়নের ফলে সে পানিতে সহজে দ্রবীভূত হয়ে যায়। এই কথাগুলো আমাদের এখানে বলা হয়েছে, এগুলো কি করবে ভাইয়া, জাস্ট রিডিং করে নেবে, যে তোমার মিথানলের কথা এখানে বলা হয়েছে। তারপর বলা হচ্ছে কি বিদ্যুৎ পরিবাহিতা। এখন তুমি দেখো বিদ্যুৎ পরিবহনের জন্য আমাদের কি লাগে, আমরা জানি নর্মালি আমাদের বিদ্যুতের জন্য ইলেকট্রন লাগে। ইলেকট্রন হচ্ছে কি এক প্রকার চার্জ। এই ক্ষেত্রেও দেখো সোডিয়াম ক্লোরাইডকে যদি তুমি দ্রবীভূত করো, তোমার সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস দুইটা আয়ন তৈরি হবে, একটা হচ্ছে কি ধনাত্মক, একটা ঋণাত্মক আয়ন। এই ঋণাত্মক আয়নগুলো হচ্ছে কি চার্জ আকারে কি করবে, তোমার বিদ্যুৎ পরিবহন করবে। সো আমাদের আয়নিক যৌগগুলো কি করে, বিদ্যুৎ পরিবহন করে। এই কথাগুলো এখানে বলা হচ্ছে, সেগুলো কি করবা, তুমি নিজেইতে পড়ে নিবা। তারপর তোমার ক্যালাস গঠনের কথা বলা হচ্ছে, এইটাও ভালো করে পড়ে নিবা, কারণ এখানে ভাইয়া সবকিছুই তোমার গুরুত্বপূর্ণ, স্কিপ করার মতো কোনো টপিকসই নাই। তারপর হচ্ছে তোমার দেন আমরা চলে আসছি ধাতব বন্ধনে, অর্থাৎ আমাদের মেটালিক বন্ড। মেটালিক বন্ডে আমাদের কি হয়, দুটি ধাতব পরমাণু যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাকে ধাতব বন্ধন বলা হয়। ওকে, ধাতব বন্ধনে আমরা দেখতেছি যে আমাদের একটা কোর থাকে, একটা কোরের ভিতরে হচ্ছে কি আমাদের অসংখ্য আয়ন থাকে। কি থাকে, ধনাত্মক আয়ন থাকে। ধনাত্মক আয়নগুলোর পাশাপাশি কি থাকে, এখানে ঋণাত্মক আয়নগুলোও থাকে। এখন দেখো তোমার হচ্ছে কি ধনাত্মক আয়নগুলো হচ্ছে পারমাণবিক শ্বাস, ইলেকট্রন হচ্ছে কি সঞ্চরণশীল। ইলেকট্রনগুলো কি করতেছে, ওই কোরের ভিতরে ঘোরাফেরা করতেছে। এখন যেহেতু এখানে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করতেছে, এই এই একটি ইলেকট্রনের প্রতি আমাদের হচ্ছে কি আশেপাশে চতুর্দিকে তার একটা আকর্ষণ বল কাজ করতেছে। সো এখানে তোমার মাঝখানে যে ইলেকট্রনটা আছে, ওই ইলেকট্রনের প্রতি তোমার সব দিকেই ধনাত্মক আয়নগুলো, অর্থাৎ তোমার পারমাণবিক শ্বাসগুলোর আকর্ষণ বিদ্যমান। তারপর এই পারমাণবিক শ্বাসগুলা অর্থাৎ পজিটিভ আয়নগুলা ইলেকট্রনের আকর্ষণের ফলে এই কোরের ভিতরে অবস্থান করে, এবং তারা হচ্ছে কি একটা ধাতব বন্ধন গঠন করে। সেই কথাগুলো আমাদের এখানে বলা হচ্ছে, এগুলো কি করবা, এই কথাগুলো হচ্ছে তুমি রিডিং করে নিবা। এখানে আমাদের কি সঞ্চরণশীল ইলেকট্রনের কথা বলা হচ্ছে, এই সঞ্চরণশীল ইলেকট্রন আছে বলেই আমরা ধাতুর মাঝে বিদ্যুৎ পরিবাহিতা, তাপ পরিবাহিতা এই ধরনের ধর্মগুলো দেখতে পাই। কারণ হচ্ছে কি আমাদের বিদ্যুৎ পরিবহনের জন্য কি প্রয়োজন, ইলেকট্রন প্রয়োজন। আমাদের এই কোরের ভিতরে কি আছে, অসংখ্য মুক্ত ইলেকট্রন আছে। এই মুক্ত ইলেকট্রনের ফলে কি হয়, আমাদের চার্জ প্রবাহিত হয়। সিমিলারলি আমাদের তাপ পরিবহনেও ইলেকট্রনগুলো কাজ করে, ইলেকট্রনগুলো আমাদের হেল্প করে। এই যে সঞ্চরণশীল ইলেকট্রন হচ্ছে কি আমাদের তাপ পরিবহনের অন্যতম কারণ। ওকে, আমাদের এই চ্যাপ্টার তো শেষ হয়ে গেল। এখন তোমার কিছু অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে, সেগুলো একটু সলভ করবা, এগুলো দেখার ট্রাই করবা, এবং হচ্ছে কি তোমার সৃজনশীলের ক খ গুলা পড়ে নিবা।